আপনারা শুনছেন বিডি ভূত এফএম। আজকের গল্পের নামটি উচ্চারণ করো না। এই ভিডিওটা স্কিপ করো না। 99% মানুষ এই গল্প শেষ করতে পারে না। তুমি পারবে তো? যদি ভয় পাও, কমেন্টে শুধু ভয় লাগছে লিখে যাও। একাই ভয় পেলে লাভ নেই, বন্ধুদের পাঠাও, ওদেরও ভয় দেখাও। এখনই সাবস্ক্রাইব না করলে পরের গল্পটা তোমার জন্য নয়। সারা রাত বৃষ্টি হচ্ছিল। দক্ষিণের ছোট্ট উপকূলীয় গ্রাম শালবনিয়ায় এমন বৃষ্টি নতুন কিছু না, কিন্তু সেদিনের বৃষ্টির শব্দে একটা অদ্ভুত ছন্দ ছিল, যেন কেউ দূর থেকে ধীরে ধীরে একটি নাম ফিসফিস করে ডাকছে। আমি তখন গ্রামে নতুন, ঢাকায় সাংবাদিকতা করি। লোককথা নিয়ে একটি ডকুমেন্টারি বানানোর কাজ পেয়েছি। গ্রামের চায়ের দোকানে প্রথম শুনি সেই নামের কথা। দোকানদার রহিম কাকা কাপে চা ঢালতে ঢালতে থেমে গেলেন। ও নাম মুখে নিও না বাবা, তিনি বললেন। কেন? ওর নাম নিলেই সে আসে। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু কৌতূহল আমাকে ছাড়ল না। গ্রামে একটা পুরনো ভাঙা বাড়ি আছে, লাল ইটের, ছাদ ধসে পড়া, দরজায় তালা নেই। সবাই বলে বহু বছর আগে সেখানে থাকতো এক বৃদ্ধা। তার একমাত্র ছেলেকে নডি গিলে নেয়। সেই দুঃখে বৃদ্ধা পাগল হয়ে যায়। সারা রাত ছেলের নাম ধরে ডাকত। এক ঝড়ের রাতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। লোকজন বলে রাত 12টার পর যদি কেউ বৃদ্ধার ছেলের নাম 3 বার ডাকে, তবে বাড়ির ভেতর থেকে দরজার কপাট নিজে থেকেই বন্ধ হয়ে যায়, বাতাস থেমে যায়, আর পেছনে কেউ দাঁড়িয়ে থাকে। নামটা কি গ্রামের কেউ সরাসরি বলে না, শুধু ইশারায় বোঝায় ওই নামটা। আমি সিদ্ধান্ত নিলাম সত্যিটা জানতেই হবে। সেদিন রাত 12টায় ক্যামেরা নিয়ে গেলাম সেই বাড়ির সামনে। আকাশে চাঁদ নেই, শুধু মেঘ। ভাঙা জানালা দিয়ে বাতাস ঢুকছে। ভিতরে ঢুকে ক্যামেরা সেট করলাম। আমার সঙ্গে ছিল স্থানীয় এক কিশোর, রুবেল। সে কাঁপছিল। ভাইয়া চলেন ফিরি। ভয় পাচ্ছ? আপনি যদি নামটা নেন সে আসবে। আমি রুবেলকে আশ্বস্ত করলাম, বললাম সবই কুসংস্কার। ঘড়ির কাঁটা 12টায় ছুতেই বাড়ির ভেতরের বাতাস ভারী হয়ে উঠল, যেন শব্দগুলো ধীরে চলতে লাগলো। আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললাম, আজ আমরা প্রমাণ করব। তারপর খুব আস্তে করে সেই নামটি উচ্চারণ করলাম। একবার, কিছু হলো না। 2 বার, বাতাস হঠাৎ থেমে গেল। 3 বার, ঠিক তখনই দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। রুবেল চিৎকার করে উঠল। ক্যামেরার আলো ঝাপসা হয়ে গেল। ঘরের এক কোণে যেন ছায়া নড়ল। আমার পেছনে ঠান্ডা নিঃশ্বাস পড়ল। কেউ খুব কাছে এসে ফিসফিস করে বলল, কি ডাকলো আমাকে? আমি জমে গেলাম। ধীরে ধীরে পেছনে তাকালাম। কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ। 1টি, 2টি, 3টি, সোজা আমার দিকে। রুবেল কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া ও এসেছে। হঠাৎ ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। মোবাইলের নেটওয়ার্ক নেই, বাইরে বৃষ্টি নেই, অথচ ঘরের ভেতরে টুপটাপ পানি পড়ার শব্দ। আমার কানে আবার সেই ফিসফিসানি, তুই তো আমার নাম জানিস। আমি বললাম, তুমি কে? একটা কর্কশ হাসি ভেসে এলো। যার নাম নিলে আমি আসি, আমি নামের ভেতরেই থাকি। তারপর আমার মাথার ভেতর সেই নামটি প্রতিধ্বনিত হতে লাগলো। আমি বুঝলাম ভুল করেছি। এই নামটি শুধু ডাকার জন্য না, এটা এক ধরনের দরজা। আমি চোখ বন্ধ করে প্রার্থনা করলাম। মনে মনে বললাম, আমি তোমাকে ডাকিনি, ভুল হয়েছিল। হঠাৎ সব শান্ত হয়ে গেল। দরজা খুলে গেল নিজে থেকেই। রুবেল আমাকে টেনে বাইরে নিয়ে এলো। আমরা দৌড়ে গ্রাম ছাড়লাম। পরদিন সকালে ক্যামেরা চেক করলাম। ভিডিওতে আমি একাই দাঁড়িয়ে আছি, রুবেল নেই। দরজা বন্ধ হয়নি, কিছুই হয়নি। কিন্তু শেষ 10 সেকেন্ডে পরিষ্কার শোনা গেল আমার কণ্ঠ নয়, অন্য কারো কণ্ঠে সেই নাম 3 বার উচ্চারিত হচ্ছে। আর ভিডিওর শেষ ফ্রেমে দেখা গেল আমার পেছনে দাঁড়িয়ে আছে এক ভেজা ছায়া। তার চোখ নেই, মুখ নেই, শুধু ঠোঁট নড়ছে। সে বলছে, এবার তুই যেখানে আমার নাম নেবেই আমি সেখানেই আসব। আমি সেই ভিডিও কখনো প্রকাশ করিনি, কিন্তু আজ তোমাকে গল্পটা বললাম। শুধু একটা কথা মনে রেখো, যদি হঠাৎ মনে হয় কেউ তোমার কানে ফিসফিস করে একটা অচেনা নাম বলছে, দয়া করে সেটি উচ্চারণ করো না, কারণ সে এখনও অপেক্ষা করছে। গল্পটা বলার পর আমি ভেবেছিলাম সব শেষ,
কিন্তু আসল শুরুটা হয়েছিল সেদিন রাতেই। শালবনিয়া থেকে ফিরে ঢাকায় আমার বাসায় উঠলাম। শহরের আলো, গাড়ির শব্দ, সব কিছু স্বাভাবিক। নিজেকে বোঝালাম ওটা ছিল মানসিক চাপ। অন্ধকার বাড়ি, লোককথা, ভয় সব মিলিয়ে হ্যালুসিনেশন। কিন্তু রাত 2টার দিকে ঘুম ভেঙে গেল। কেন জানি মনে হলো কেউ আমার ঘরের ভেতর হাঁটছে। টুপ টুপ টুপ, ভেজা পায়ের শব্দ। আমি বিছানায় উঠে বসলাম। ঘর শুকনো, জানালা বন্ধ, তবুও মেঝেতে স্পষ্ট 3টি ভেজা পায়ের ছাপ বিছানার দিকে এগিয়ে আসছে। আমার বুকের ভেতর সেই নামটা আবার ধাক্কা মারল। আমি তো আর উচ্চারণ করিনি। হঠাৎ মনে পড়ল ভিডিওর শেষ 10 সেকেন্ডে যে কণ্ঠে নামটা শোনা গিয়েছিল সেটা আমার ছিল না। কিন্তু ভিডিওটা আমি বারবার শুনেছি মানে সেই নামটা আমার মাথার ভেতর ঢুকেছে। মোবাইলটা তুলে ভিডিওটা ডিলিট করতে গেলাম, কিন্তু ফাইল খুলতেই দেখলাম নতুন কিছু যুক্ত হয়েছে। শেষ ফ্রেমে আমি নেই, আমি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছি, আর ক্যামেরার সামনে আমার মতো দেখতে আরেকজন দাঁড়িয়ে, ঠোঁট নড়ছে। সে ধীরে ধীরে বলছে, এবার থেকে আমি ডাকবো, তুই আসবি। হঠাৎ ঘরের লাইট নিভে গেল। অন্ধকারে একটা ঠান্ডা কণ্ঠ, তুই তো আমার নাম 3 বার বলেছিস, নিয়ম ভুলে গেছিস? আমার মাথা ঝাঁঝা করতে লাগলো। চোখের সামনে অন্ধকার ঘন হয়ে এলো। মনে হলো কেউ আমার শরীরের ভেতরে ঢুকে পড়ছে। আমি চিৎকার করে উঠলাম। পরদিন সকালে প্রতিবেশীর দরজা ভেঙে আমাকে অচেতন অবস্থায় পায়। তারা বলে আমি নাকি সারা রাত একই নাম 3 বার করে বলছিলাম। কিন্তু আমি জানি আমি বলিনি। এখন অদ্ভুত কিছু হচ্ছে। যেখানেই যাই মানুষ আমাকে অদ্ভুত চোখে দেখে। গতকাল অফিসে এক সহকর্মী বলল, তুই আমাকে রাতে ফোন দিয়েছিলি কেন? 3 বার একটা নাম বললি, তারপর লাইন কেটে গেল। আমি কোনো ফোন দিইনি। আমার ফোন চেক করলাম, কল লিস্টে কিছু নেই। কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছি ভয়ানক সত্যটা। সে এখন আমার ভেতরে থাকে। আমি যদি মনে মনে নামটা ভাবি, কারুর কানে সেটা ফিসফিস করে পৌঁছে যায়। গতরাতে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম। নিজের চোখের দিকে তাকিয়ে হঠাৎ দেখলাম আমার ঠোঁট নড়ছে, কিন্তু আমি কিছু বলছি না। আয়নার ভেতরের আমি আস্তে করে বলল, আর একবার, শুধু একবার বল। আমি চোখ বন্ধ করে কান চেপে ধরলাম, কিন্তু একটা বিষয় বুঝেছি, সে সরাসরি আসে না আর। এখন সে অন্যদের দিয়ে তার নাম বলায়। আজ দুপুরে আমার ছোট বোন হঠাৎ এসে বলল, দাদা, তুমি যে নামটা বলেছিলে সেটা খুব সুন্দর, আবার বলো না। আমি কোনোদিন তাকে বলিনি, তাহলে সে জানলো কিভাবে? এখন আমি সিদ্ধান্ত নিয়েছি নিজেকে আলাদা করে রাখব, কারুর সঙ্গে কথা বলবো না। কারণ আমি জানি যদি ভুল করে সেই নামটা কারুর সামনে উচ্চারণ করি, সে শুধু আসবে না, সে জায়গা বদলাবে। আর এবার সে আমাকে ছেড়ে যাবে, কিন্তু যাবে না একা। এখন প্রশ্ন একটাই, যদি হঠাৎ তোমার মাথার ভেতর একটা অচেনা নাম ঘুরতে থাকে আর মনে হয় কেউ তোমাকে সেটা 3 বার বলতে বলছে, তুমি কি নিজেকে থামাতে পারবে? নাকি আমি ইতিমধ্যেই তোমার কাছে পৌঁছে গেছি?